চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে আজকের ব্লগটাও প্রতিদিনের ন্যায় খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে চলে এসেছি ছাদের উপরে। কেননা সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকে না বললে ভুল হবে, গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলা তো ঝপঝপে বৃষ্টি হচ্ছিল, তবে এখন সকাল থেকে কিন্তু এই যে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই বৃষ্টি বর্ষার মধ্যে ঘরের মধ্যে না কাজকর্ম করতেও বোর লাগছে, যে মনে হচ্ছে মনটা কিভাবে ফ্রেশ করা যায়। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসি হাতে চোখ মুখ ধুয়ে ব্রাশটা নিয়ে সোজা চলে এসেছিলাম ছাদের উপরে। আগে ভাবলাম ব্রাশটা করে নিই, তারপরে ফ্রেশ হয়ে বাদবাকি কাজকর্মে হাত দেব। তো সেই মতো ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই আগেই যে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বাইরের কাজকর্মগুলো আমার শাশুড়ি মা সেরে নিয়েছেন। বাসি উঠান ঝাড় দেয়া, দৌড়ে জল দেয়া, আর উঠানটা ওই যে ছাতা মাথায় দিয়ে দিয়ে বলতে গেলে এক প্রকার ঝাড় দিয়েছেন। যেহেতু বৃষ্টিটা হালকা জোরে জোরে হচ্ছে, ওই জন্য উঠানের বাসিটা কাটানোর জন্য কোনো রকম একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছেন। আর আমি এদিকে ভালো করে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে বললাম না, বৃষ্টিটা খুব জোরে একটা হচ্ছে না, ওই জন্য কিন্তু বাইরে দিয়ে ঘোরা যাচ্ছে। তবে কিছু কিছু সময় ঝেপে ঝেপে আসে, আবার কিছু কিছু সময় হালকা হালকা হচ্ছে, এই আর কি। তারপরে এই যে বাসি বিছনাটাকে এখন তুলে নেব, যেহেতু ঘরের মধ্যে বেশিক্ষণ বাসি বিছনা ফেলে রাখা উচিত নয়। সকলে যখন উঠে গেছে, তাহলে আর বিছনাটাকে ফেলে রেখে লাভ কি। এখন সুন্দর করে বিছনাটা গুছিয়ে রাখি। ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি সঠিকভাবে সুন্দর টান টান করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু একটা বিছনাই ঘরের সৌন্দর্য বহন করে। আর দেখবে বাদ বাকি অন্য কিছু সবই ধুতলা পড়ে যাবে। আর একটা জিনিস, সেটা হলো জামা কাপড়। তো যাই হোক, তো ওইদিকে বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর এসেই আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। আর যখন আমি চাটা বসিয়েছি তখন ছিল লোডশেডিং, আর তারপরে দেখছি চাটা নামাবো এই টাইমে কারেন্ট চলে এসেছে। তো তার জন্য আবার আমি চা যখন ঢাললাম তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর চাটা খেয়ে এখন দুপুরবেলা সবজি কাটতে বসে যাচ্ছি। এই সমস্ত সবজিগুলো না কাটতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তাই ভাবলাম আগে থেকে কেটে কুটে বেছে নিই, যাতে করে সময় মতো রান্না করতে পারি। আর রান্নাঘরে যেন তো এই বর্ষা বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে মশা হয়েছে। ওই জন্য যখনই রান্না করতে আসি কিংবা কোনো কিছু কাটাকুটো করতে বসি, তখন কিন্তু আমি ওই ধূপটা জ্বালিয়ে নিই। দেখতেই পাচ্ছ কতটুকু আছে, ওই মিনিট 2-3 মতন ধরিয়ে দিলে তারপরেই গিয়ে মশাগুলো পালিয়ে যায়, তারপরে আর মশা কামড়ায় না। আর এখন এই যে ঘাটকোল নিয়ে এসেছিলো, তো সেই ঘাটকোল পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে রেখে এসেছি। আমড়াগুলোকে এখনও কাটতে পারিনি, এর মধ্যে বাবুদেরকে এখন স্কুলের জন্য গুছিয়ে পাঠাবো। যেহেতু দুপুরে রান্নার এখনও দেরি আছে, কি বলতো, বর্ষা বৃষ্টির মধ্যে কারেন্টটা তো ঠিকঠাক মতন থাকছে না, কি কাজ করব আর কি না করব ঠিকঠাক করেই পাচ্ছি না। আর যেহেতু ঘরের মধ্যে সকলেই এক জায়গায় বলতে গেলে এই 4 দেয়ালের মধ্যে ঠুল খাচ্ছি, তো সেক্ষেত্রে না কোথায় ক্যামেরা সেটিং করব আর কোথায় যে কি করব সেটাই বোঝা বড় দেয়। কেননা সকলে তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য সকলের মন জুগিয়ে চলতে গেলে কিন্তু মাঝে মাঝে আমাদেরকেই নিরুপায় হয়ে উঠতে হয়। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে এখন ভয়েস দিচ্ছি, এখন আবার জোরজার বৃষ্টি চলে এসেছে। কি করব বলো তো, সারাদিনই তো তোমাদের সঙ্গে ভয়েস দেওয়ার সময় পাই না, আর যখনই রাত্রেবেলা আবার ভয়েস দিতে বসি তখন আবার এরকম বৃষ্টি চলে আসে। আর ঘরের মধ্যে বসে ভয়েস দিলে তখন তো ওই যে ফ্যানের আওয়াজে শো শো করে আওয়াজ হয়, আবার এদিকে বৃষ্টি শুরু হয়েছে। আর এই তো সেই আমড়াগুলো, সেগুলো তো কাটা হয়নি, বাবুদেরকে স্কুলে গুছিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমড়াগুলোকে কেটে পরিষ্কার করে তারপরে যে জামা কাপড় ভিজিয়েছিলাম সকালবেলা, সেইগুলোকে কেচে ধুয়ে এখন মেলতে চলে এসেছি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। গতকাল রাত্রেবেলা ভয়েস দিতে দিতে তো বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য আর তোমাদের সঙ্গে ভয়েস দিতে পারিনি। তো অনেক কষ্ট করে আজকে সকালবেলা একটু সময় করে এই যে ফের ভয়েস দিতে বসেছি।
দেখো টিকটিকিতেও পর্যন্ত ঠিক দিয়ে দিচ্ছে। তবে যে বাইরে কোনো জায়গায় বসে ভয়েস দেবো কিংবা ঘরে ভয়েস দেবো সেরকম কিন্তু সময় হয়ে ওঠে না। এই যে এখন বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু সময় বার করে সেই সময়ের মধ্যে তোমাদের সঙ্গে আবার কথা শেয়ার করছি। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমার জামা কাপড়গুলো সমস্তটা মেলা হয়ে গেছে। এখন এই যে আমড়াগুলো একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আমড়ার আজকে একটু চাটনি বানাবো। আর ওদিকে তো ঘাটকোলের পাতাটা কেটে নিয়েছি, তো ওটাকে ভাপিয়ে দেব। একটু ভাপ দিয়ে তারপরে গিয়ে ওটাকে বাটা করব ঠান্ডা করে। যেহেতু মিক্সিতে পেস্ট করব ওই জন্য কিন্তু ভাপিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে দিতে হবে। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে বাজার থেকে, সেইগুলোকে এখন বেছে ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো ওইদিকে মাছটা কাটা ধোয়া হয়ে গেলে তারপরে আবার মাছগুলোকে ভেজে আগে রান্না করে নেব মাছটা, তারপরে গিয়ে আর বাদবাকি কাজ। তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে দেখো যে মাছগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু কাটতে অনেকটাই সময় লেগেছে, যেহেতু এগুলোর মাছের পেটে আছে ডিম। আর ডিমওয়ালা মাছ কিন্তু অনেকটা সাবধানে কাটতে হয়, আবার অনেকটা সাবধানে ধুয়েও ফেলতে হয়। আর ওদিকে মাছে হলুদ লবণ লাগিয়ে হাতটা ধুয়ে আস্তে আস্তে কিন্তু ঘাটকোলটা একেবারে দেখছো জলটা বেরিয়ে গেছে। একটু লবণ দিয়েছিলাম, তাতে করে কিন্তু পাতায় যে জল থাকে সেই জলেই কিন্তু ভাপানো হয়ে যায়। এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, এবারে জলটা গরম হতে হতে চালটা ধুয়ে দেব। তারপরে ভাতটা ফুটে উঠলে ওই সাইডের গ্যাসে দিয়ে দেব। আর ভাতটা ফুটে উঠলে না, ভাতটা হচ্ছে তোমার জাল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ওটাকে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন রেখে দিলে দেখবে ভাতের অধিকাংশটা হয়ে যায়। আগে কি করতাম, চালটা ভিজিয়ে রাখতাম, তবে এখন ওই যে হাতে মাঝে মাঝে সময় পেলে ভিজিয়ে রাখি, আর যখন সময় পাই না তখন কিন্তু ডিরেক্ট ওইভাবে রান্না করি। আর ওই যে ভাতটা ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমি ওই সাইডে দিয়ে দিয়েছি, হাঁড়িটা বন্ধ করা আছে গ্যাসটা। যখন আবার মিনিট 10 মতন হবে তখন গিয়ে আবার তোমার হাঁড়িটা একটু জাল ধরিয়ে দিলে ভাত টকবক করে ফুটে উঠলে কিন্তু ভাতটা হয়ে যাবে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত বাড়ির গৃহিণী, আমাদের কিন্তু গ্যাসটাও একটু সেভ করা উচিত। কেননা এখন বর্ষা বৃষ্টির সময় বাইরে তো রান্নাবান্না করতেই পাচ্ছি না, উনানটার একেবারে খারাপ অবস্থা হয়ে আছে। তার জন্য চেষ্টা করি কিভাবে একটু গ্যাস সেভ করা যায়। আর এই যে গতদিন জিরে দেখছিলে প্যাকেটে অল্প ছিল, সেটাকে কন্টেনারে ভরে রেখেছিলাম। তারপরে আগে বলেছিলাম যে তুমি একটু জিরে নিয়ে আসবা, তো দেখছি আজকে তেলের সাথে সাথে জিরেও নিয়ে এসেছে। তো ভাবলাম কোটোতে অল্প আছে, তার থেকে বরং কোটোটা পূর্ণই করে রাখি, যেহেতু পূর্ণতেই মা লক্ষ্মীর বাস, শূন্যতে কিন্তু কখনো লক্ষ্মী খুঁজলে তুমি পাবে না। আর ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে এক রাউন্ড, তারপর আর একবার মাছ ভাজা বসিয়ে এদিকে মাছের মশলাটা বানিয়ে নেব। আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোলটা করব, ওই জন্য 1-1.5 চামচ মতন সর্ষে তোমার সাদা আর কালো দিয়ে মিশিয়ে নিয়েছি একটু আন্দাজ করে, আর নিয়েছি পোস্ত আর গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। আর একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণ হচ্ছে অনেকে দেখবে সর্ষে বাটলে তিতো হয়ে যায়, লবণ দিলে না তিতো হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। তবে আমার হাতে সর্ষে বাটলে তিতো হয় না, শিলেতেও বাটা যায়। তবে যেহেতু অনেকটা রয়েছে তো ওই জন্য ভাবলাম যে মিক্সিতে দিয়ে দিই। অল্প সর্ষে কিন্তু আবার মিক্সিতে ঘোরানো যায় না। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবারে যে বেটে রাখা পেস্ট ওইটাকে দিয়ে একটু মোটামুটি রেখে দিয়ে এই যে এবারে জল ঢেলে দেব। আমি কিন্তু সর্ষে বাটা কখনো তেলের মধ্যে বেশি করে কষাই না। সর্ষে বাটা তেলের মধ্যে দিয়ে কষালে কিন্তু সর্ষের যে একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় 2 মিনিট মতন রেখে তারপরে গিয়ে আমি জল ঢেলে দিই। আর এই সর্ষে পোস্তর মধ্যে মাছ দেওয়ার পরে কিন্তু অনেকেই আছে চিনি দিয়ে লাবায়, আর যদি চিনি যারা না খায় তারা কিন্তু চিনি না দিয়েই লাবায়। তো আমি হালকা অল্প একটু চিনি দেব। চিনি দিলে কি হয়, এই যে ঝাল মিষ্টির একটা ব্যালেন্স তৈরি হয়, তাতে করে কিন্তু খাবারটা একটু দারুণ লাগে। দেখবে তরকারিতে মিষ্টি দিয়ে রান্না করে খেলে একরকম স্বাদ, আর মিষ্টি না দিয়ে রান্না করে খেলে কিন্তু আরেক রকম স্বাদ। দুটো কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের হয়। একদিন ট্রাই করে দেখো আমি বলাতে। তো যাই হোক, তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলো সেইগুলোর কিন্তু এখন বোটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা কন্টেনারে ভরে তাই রেখে দেবো তোমার হচ্ছে ফ্রিজে।
আর জল দিয়ে ধুয়ে এনে পরে কিন্তু ফ্রিজে ভরবো না, ওটাকে শুকিয়ে নেব, যেহেতু ওর গায়ে জল থাকবে। আর জল থাকা অবস্থায় যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু লঙ্কাগুলো পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এমনিতেই এখন বর্ষাকাল, এখন যে কোনো সবজি কিন্তু ফ্রিজে রাখো আর নর্মাল রাখো পচে কিন্তু যাবেই, যেহেতু অতিরিক্ত বর্ষায় যে কোনো সবজি জল পেলে কিন্তু দেখবে নষ্ট হয়ে যায়। আর এখন কিন্তু আমরা গ্রামে থাকি কিংবা শহরে থাকি, এখন কিন্তু সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেহেতু বর্ষা বৃষ্টিতে বর্ষার জল জমিতে জমে থাকবে আর তাতে করে গাছের শিকড়গুলো মারা যাবে, গাছও মারা যাবে, মানে শিকড় পচে গেলে গাছ মারা যাবে আর তাতে করে সবজিপত্রের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এই যে দেখো লঙ্কাগুলোকে কিন্তু আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তার মধ্যে কিন্তু আমি চাটনিটাকে সোমবার দিয়ে দিয়েছিলাম, চাটনিটাও হয়ে এসেছে, চাটনিটাকে লাবিয়ে এদিকে সেই ঘাটকোলের পাতাটাকে বেটে রেখে দিয়েছি, ওটাকে এবার তেলে দিয়ে ভেজে নেব। তো এই আর কি দুপুরবেলা রান্নাবান্না আজকের। তো চলো এরই সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। উমার গল্প কথা থেকে দিদি ভাই, সুস্মিতা দিদি ভাই, শ্রাবণী মাইতি দিদি ভাই, দিয়া দত্ত, তনুশ্রী দলুই দিদি ভাই, তারারানী ঘোষ দিদি ভাই, রাধা কিশোরী দিদি ভাই, শ্রেয়সী ব্লগ আর মনোয়ারা দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে আমি কতদূর পড়াশুনো করেছি আর আমার বিয়ে কত বছর হয়েছে। সত্যি গো, আমি যতদূর পড়াশুনো করেছি তার থেকে মনে হচ্ছে আমার বিয়ের বয়সটা বেশি হয়ে গেছে, কেননা আমি মাধ্যমিক পাশ করেছি, মাধ্যমিক পাশ করার পরেই আমার বিয়ে হয়ে গেছিলো। তো আমার বিয়ে হয়েছে 2010 সালে, আর আজ হলো 2025 সাল, তাহলে তুমি হিসাব করে নাও আমার কত বছর বিয়ে হয়েছে। তো এই যে সংসার জীবনে এত দিন কিন্তু এইভাবেই চলছে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রাণতা কৃষ্ণাশায় গোবিন্দায় নমঃ নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মায়ি সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে দেবী বৃন্দাবন বনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরে রে মুরারে মধুকৌট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরারে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা সুদাই নমস্তুতে। আর এদিকে কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুরকে আরতি করা হয়ে গেছে, আমার যেটা প্রতিদিনের কাজ থাকে। তবে এখন যেন তো পুরো মেঘলা হয়ে এসেছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। जय हनुमान ज्ञान गुण सागर जय कबीर तिहु लोक उजागरि रामदूत अतुलित बल धामान जन्मूत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी। তার জন্য কিন্তু আজকে স্নান করে একেবারে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে, এখনও কিন্তু আমি মাথায় চিরুনিও দেয়নি। আর এই যে আমার গোপুসোনাকে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর লাল ড্রেস আর এদিকে সাদা হলুদ ফুলে আমার গোপুসোনাকে কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর ঠাকুরের আসনটাকে কিন্তু আজকেও সুন্দর করে আমার শাশুড়িমা সাজিয়েছেন। আর আমি তার মাঝে মাঝে এই যে সকল ঠাকুরের নাম উদ্দেশ্য করে এক একটা করে নয়নতারা ফুল দিয়েছি। যেহেতু আমি ছাদ থেকে ফুল তুলি ওই জন্য কিন্তু নয়নতারাই তুলি, আর আমার শাশুড়িমা নিচের গাছ থেকে তোলে, তার জন্য কিন্তু সাদা ফুলগুলোকেই তিনি তুলে নেন। তো এই যে
ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজানো গোছানো তোমাদেরকে দেখালাম। আর এই ঠাকুর ঘরের এই যে সুন্দর পরিবেশ দেখলেই কিন্তু মনটা একেবারে মানে কি বলবো, এত ভালো লাগে কি সেখান থেকেই কিন্তু একটা মন মানসিকতা অন্যরকম তৈরি হয়ে যায়। যত মনে দেখবে একটা ভালো জিনিস দেখবে কিংবা একটা ভালো কথা শুনবে, মনের ভেতর থেকে কিন্তু আপনা আপ তখন ভালো হয়ে যাবে। আর বর্ষা বৃষ্টির দিনে কিন্তু এইভাবে আমাদের মতো গ্রাম্য হাউসওয়াইফদের সব সময় সব কিছুকে মেনটেন করে চলতে হয়। আর এই যে ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে সোজা চলে এসেছি এবার ঘরে। আর এখন অবধি আমি সিঁদুর পরিনি, যেহেতু যে বললাম না বৃষ্টি আসার চান্স, তো বৃষ্টি কিন্তু আমি ঠাকুর পুজো দিতে দিতেই চলে এসেছিলো ঝপঝপিয়ে। তারপরে তোমাদের দাদাভাই ছাতি নিয়ে গিয়ে আমার ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছে। আর স্নানের পরে যে অধুরা কাজটা ছিল সেটাকে কমপ্লিট করে নিই সিঁদুর পরে। আর ডালিয়া ঘোষ দিদি ভাইয়ের মিষ্টি কমেন্টটাও পড়ে তোমাদেরকে শোনাই। সে এতদিন ধরে আমাকে ইউটিউব সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করেছিল, আমি হয়তো তার যথাযথ উত্তর দিতে পেরেছি কিনা জানি না, তবুও সে আমাকে বলেছে হ্যাঁ আমি এতদিন ধরে যে তাকে সঠিক উত্তরই দিয়েছি, আর যে কটা প্রশ্ন করেছে সব কটা ঠিকঠাক উত্তর দিতে পেরেছে। সেটা তার কনফিডেন্সে, কিন্তু আমার তো মনে হয় না যে আমি সঠিক উত্তর দিতে পেরেছি কি না। তো যাই হোক, আমি শিওরিটি দিয়ে বলবো না, কেননা কখনো কোনো মানুষ পারফেক্ট হতে পারে না। কেউ যদি তাকে পারফেক্ট বলে তবেই কিনা সে পারফেক্ট হয়। তো যাই হোক, এত কথার মধ্যে আর নেই, যে কথাটা মেন কথা সেটা হলো বলি। দিদিভাই এতদিন পরে আমাকে জিজ্ঞাসা করেছে তুমি তো সারাদিন এত কাজের মধ্যে থাকো, তাহলে তুমি সারাদিনে ইউটিউবে কটা ভিডিও দেখতে পারো? সত্যি কথা বলতে কি, প্রতিদিন কিন্তু ভিডিও আমি দেখি, কোনো দিন 2টো দেখি, কোনো দিন 3টে দেখি, আবার কোনো দিন 1টাও দেখি। তো যেদিন যেমন সময় পাই সেদিন তেমনভাবেই দেখি। তবে যার ভিডিও দেখি তার ভিডিওতে মিষ্টি একটা কমেন্ট করি আর ফুল ওয়াচ করি, এই হলো আমার রীতি। আশা করছি তুমি আজকের প্রশ্নের উত্তরটাও পেয়েছো। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে।